আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পোপ আরবান ৫-এর আহ্বান করা ক্রুসেডে ওসমানীয়দের বিরুদ্ধে প্রায় ৬০,০০০ থেকে ১,০০,০০০ সৈন্যের একটি যৌথ বাহিনী গঠন করা হয়। রোমেলিয়া থেকে মুসলমানদেরকে তাড়াতে সুলতান মুরাদ খান আনাতোলিয়াতে থাকা অবস্থায় বিশাল এই ক্রুসেডার বাহিনী রোমেলিয়ার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। সুলতান মুরাদ খান যখন জানতে পারলেন ক্রুসেডার বাহিনী ওসমানীয়দের ধ্বংস করতে আসছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই মুহূর্তে আনাতোলিয়া থেকে রোমেলিয়াতে সেনাবাহিনী পাঠালেও সেটা যাওয়ার অনেক আগেই ক্রুসেডাররা ওসমানীয়দের ভূমি দখল করে ফেলবে। সুতরাং বিশাল এই ক্রুসেডার বাহিনীকে মোকাবেলা করতে হবে লালা শাহিন পাশাকে সামান্য কিছু যোদ্ধা নিয়ে। ক্রুসেডার বাহিনী এদিনের কাছাকাছি অঞ্চলে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। তারা ভাবতে লাগলো জয় তাদের হাতের মুঠোতেই। যুদ্ধে জয়ের ব্যাপারে তারা এত বেশি আত্মবিশ্বাসী ছিল যে যুদ্ধের আগের রাতেই তারা বিনোদনের আয়োজন করে। এদিকে লালা শাহিন পাশা জরুরি দিওয়ান ডাকলেন। দিওয়ান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ক্রুসেডারদেরকে প্রতিরোধ না করে একবারই আক্রমণ করার। সিদ্ধান্ত অনুযায়ী মাত্র ৪,০০০ সৈন্য নিয়ে লালা শাহিন পাশা ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা দিলেন। কাফেররা যখন মদ এবং নারী নিয়ে বিনোদনে ব্যস্ত, ঠিক তখন তাদের চারদিকে মুজাহিদরা ৪ ভাগে বিভক্ত হয়ে যুদ্ধের পরিকল্পনা করলেন। ৪ দিক থেকে এক নাগারে তাকবীরের স্লোগান দিয়ে মুজাহিদরা ঝাঁপিয়ে পড়ল কাফের বাহিনীর উপরে। কাফেররা মদ খেয়ে এতই মাতাল অবস্থায় ছিল যে তারা সৈন্যকে সেটাই চিনতে পারেনি। এমনকি কোনো কোনো ঐতিহাসিকদের মতে ক্রুসেডাররা একে অপরকে নিজেরাই নিজেদেরকে আঘাত করেছে বলে জানা যায়। মুজাহিদদের অতর্কিত এই আক্রমণে কাফের বাহিনী দিশেহারা হয়ে ছুটোছুটি শুরু করে। অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা যায়, বাকিরা ওসমানীয়দের হাতে বন্দী হয়। ক্রুসেডারদের জন্য এই রাতটি ছিল খুবই ভয়াবহ। সকাল হলে দেখা যায় পুরো এলাকা কাফেরদের রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই যুদ্ধে কাফেরদের নেতা হাঙ্গেরির লাজোসো মুজাহিদদের হাতে মারা যান। আর ঠিক এইভাবেই রোমেলিয়া থেকে মুসলমানদেরকে তাড়ানোর পরিকল্পিত ধর্মযুদ্ধে লালা শাহিন পাশা ও মাত্র ৪,০০০ মুজাহিদদের কাছে পরাজিত হয় ক্রুসেডার বাহিনী। মুজাহিদদের বিজয়ের এই খবর পেয়ে সুলতান মুরাদ হুদাইবিন্দিগার অত্যন্ত আনন্দিত হন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। সুলতান মুরাদ খান রোমেলিয়া থেকে সুসংবাদ পাওয়ার পরপরই কাতালান জলদস্যুদের ভূমি বিগা অঞ্চলে অভিযান চালিয়ে ওসমানীয়দের অধীনে নিয়ে আসেন। সুলতান মুরাদ খান রাজনীতি সম্পর্কে খুব ভালো বুঝতেন। তিনি বুঝতে পেরেছিলেন আনাতোলিয়াতে বৃদ্ধি করার মতো ওসমানীয়দের তেমন কোনো জায়গা নেই। সাম্রাজ্যকে বড় করতে হলে রোমেলিয়াতেই বিজয় অভিযান অব্যাহত রাখতে হবে। আর সেজন্য বুরসা থেকে রাজধানী সরিয়ে এদির্নে নিয়ে যাওয়া এখন অনেকটাই জরুরি। সুলতান মুরাদ খান সিদ্ধান্ত নিলেন ওসমানীয়দের রাজধানী বুরসা থেকে এদির্নে স্থানান্তর করবেন। ১৩৬৬ সালের বসন্তে বুরসা থেকে রাজধানী সরিয়ে এদির্নে নিয়ে আসেন। এদির্নে এসে সুলতান মুরাদ খান একটি প্রাসাদ নির্মাণের নির্দেশ দিলেন এবং প্রাসাদের পাশেই একটি মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠারও নির্দেশ দেন সুলতান মুরাদ হুদাইবিন্দিগার। সুলতান মুরাদ খান এদির্নে এসে দিওয়ান ডেকে সীমান্ত অঞ্চল সম্পর্কে আলোচনা করেন। এর ১ বছর পূর্বে বুলগেরিয়ার শাসক জার আলেকজান্ডার মারা যাওয়ার পর বুলগেরিয়া ৪ ভাগে বিভক্ত হয়। বড় ছেলে ইভান পশ্চিমে, ছোট ছেলে সিসমান, তিরনোভা, নিকোপোলিস, সোফিয়া সহ দক্ষিণ মধ্য বুলগেরিয়া শাসন করে। বুলগেরিয়ার ভার্না ও তার আশেপাশের অঞ্চল শাসন করে স্বৈরশাসক ড্রাবোভিচ এবং পূর্ব মেসিডোনিয়া অঞ্চল শাসন করেন জার আলেকজান্ডারের আরেক পুত্র প্রিন্স কনস্টান্টিন। বুলগেরিয়ানদের এই অন্তর্দ্বন্দ্ব সুলতান মুরাদ খানের জন্য অনেকটাই উপহার স্বরূপ ছিল।
এদিকে বলকান অঞ্চলে তখন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল সার্বিয়া, কিন্তু সার্বিয়ার শাসক স্টেফান ডুসান মারা যাওয়ার পর সার্বিয়াও টুকরো টুকরো হয়ে যায়। তাছাড়া 1364 সালের যুদ্ধে ওসমানীয়দের কাছে বিশাল পরাজয়ের কারণে সার্বিয়ার সেনাবাহিনীও অনেকটাই দুর্বল হয়ে যায়। কনস্টান্টিনোপলের সম্রাট জুয়ানিস চুক্তির কারণে ওসমানীয়দের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বিরোধিতা করতে না পারলেও গোপনে ঠিকই ওসমানীয়দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছেন সবসময়। এমনকি ওসমানীয়দের ধ্বংস করতে ইউরোপের সাহায্যের হাতও পাতেন কনস্টান্টিনোপলের এই সম্রাট। ইউরোপের সাহায্য চাওয়ায় সম্রাট জুয়ানিসের চাচা নৌবাহিনী প্রতিষ্ঠা করে ওসমানীয়দের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। ওসমানীয়দের সামুদ্রিক দুর্বলতাকে কাজে লাগিয়ে খুব সহজেই সংক্ষিপ্ত অবরোধ করে গ্যালিপলি শহর দখল করে নেয় সম্রাট জুয়ানিসের চাচা। গ্যালিপলি শহরটি দখল করে কনস্টান্টিনোপলে থাকা সম্রাট জুয়ানিসের কাছে সমর্পণ করা হয়। আনাতোলিয়া এবং রুমেলিয়ার সংযোগস্থল এই শহরটি হাতছাড়া হয়ে গেছে শুনে সুলতান মুরাদ খান ক্ষেপে যান, কারণ 1363 সালের চুক্তি অনুযায়ী রোমান বাহিনী ওসমানীয়দের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করতেও পারবে না এবং ওসমানীয়দের শত্রুদের সাথে কোনো প্রকার জোটেও যেতে পারবে না বলা হয়েছিল। আর তাই সম্রাট জুয়ানিসের এই পদক্ষেপের মাধ্যমে চুক্তি ভঙ্গ হয়ে যায়। সুলতান মুরাদ খান অবিলম্বে গ্যালিপলি শহরকে আবার ওসমানীয়দের ফেরত দিতে সম্রাট জুয়ানিসের কাছে চিঠি পাঠান, কিন্তু সম্রাট জুয়ানিস গ্যালিপলি শহর ফেরত দিতে অস্বীকার করে। সম্রাট জুয়ানিসের দুঃসাহস দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন সুলতান মুরাদ খান। তৎক্ষণাৎ বিশাল সেনাবাহিনী নিজে নেতৃত্ব দিয়ে কনস্টান্টিনোপল অবরোধ করার উদ্দেশ্যে রওনা দেন সুলতান মুরাদ খান। কনস্টান্টিনোপলের আশেপাশে সমস্ত অঞ্চল বিজয় করে সম্রাট জুয়ানিসকে কনস্টান্টিনোপলের ভিতরে কোণঠাসা করে ফেলেন মুজাহিদরা। এদিকে ওসমানীয় কমান্ডার তিমুরতাস পাশা রোমেলিয়া অঞ্চলে একের পর এক বিজয় করে ওসমানীয়দের ভূমি বৃদ্ধি করতে থাকেন। গাজী এব্রানুস ভাই মেসিডোনিয়া অঞ্চলে অবরোধ শুরু করেন এবং উত্তর পশ্চিমে থাকা ইহতিমান শহরে অভিযান চালিয়ে ওসমানীয় ভূমিতে পরিণত করেন লালা শাহিন পাশা। এরপর পরই মূল্যবান লোহার খনি থাকা সামাকব শহরটিও বিজয় করেন লালা শাহিন পাশা। 1366 থেকে 1369 সালের এই সময়টা রোমেলিয়াতে ওসমানীয়দের বিজয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল। ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন না বুঝতে পেরে বুলগেরিয়ান রাজা সিসমান ওসমানীয়দের নিরাপত্তার অধীনে আসার এবং ওসমানীয়দেরকে কর দেওয়ার সিদ্ধান্ত নেন। কনস্টান্টিনোপলে থাকা সম্রাট জুয়ানিস যখন দেখলেন ওসমানীয়দের বিরুদ্ধে আর অবরোধ করে টিকে থাকতে পারবেন না, তখন তিনি তার বড় ছেলে আন্দ্রনিককে ডেপুটি হিসেবে রেখে ওসমানীয়দের বিরুদ্ধে সমর্থন চাইতে ইউরোপে পোপের উদ্দেশ্যে রওনা দেন। সমুদ্র পথে পোপের কাছে গিয়ে সম্রাট জুয়ানিস অর্থোডক্স ধর্ম ত্যাগ করে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন। অতঃপর পোপ ঘোষণা করেন পূর্ব রোমের কনস্টান্টিনোপলের সম্রাট জুয়ানিস ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছে, এখন আপনারা সবাই তাকে সাহায্য করুন। পোপের কাছ থেকে বিশাল সাহায্যের আশ্বাস পেয়ে কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে রওনা দেন সম্রাট জুয়ানিস, কিন্তু পথে বেনিসদের কাছে ঋণের কারণে গ্রেফতার হন কনস্টান্টিনোপলের এই সম্রাট। এদিকে স্টিফান ডুসানের পর সার্বিয়া দুর্বল হয়ে যায়, যার দরুন সুলতান মুরাদের নিকট সমীকরণ অনেকটাই সহজ হয়ে যায়। আর এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন সার্বিয়া তৎকালীন খণ্ড খণ্ড অঞ্চলের শাসকরা। তারা বুঝতে পেরেছিল ওসমানীয়দের ঠেকাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই এবং সে অনুযায়ী সকলে মিলে ওসমানীয়দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। তাদের এই ঐক্যবদ্ধ বাহিনীতে যোগ দেন ভেনিসদের জেলে থাকা সম্রাট জুয়ানিসের পুত্র কনস্টান্টিনোপলের ডেপুটি সম্রাট আন্দ্রনিক। 1371 সালের 26শে মার্চ ওসমানীয়দের ধ্বংস করতে সার্বিয়ান এবং রোমান বাহিনী ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেয়। পশ্চিমা সূত্রে জানা যায় ঐক্যবদ্ধ এই বাহিনীতে কমপক্ষে আবারও 60,000-এর উপরে সৈন্য ছিল। ওসমানীয়দেরকে ইউরোপ থেকে বিতাড়িত করতে ধেয়ে আসছে বিশাল বাহিনী।
মেরিচ নদীর ধার দিয়ে বিনা বাধায় ওসমানীয় ভূমিতে প্রবেশ করে কাফের বাহিনী। এদিনে থাকা লালা শাহিন পাশা মিত্র বাহিনী আসছে খবর পেয়ে সাথে সাথেই জরুরি কাজে আনাতোলিয়ায় থাকা সুলতান মুরাদ খানের কাছে চিঠি পাঠান। সুলতান মুরাদ খানও খবর পেয়ে কোনো প্রকার দেরি না করে সাথে সাথেই সেনাবাহিনী নিয়ে রুমেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সুলতান মুরাদ খান গেলিপলি অঞ্চলে আসলে রোমান বাহিনীর বাধার সম্মুখীন হন। পরিস্থিতি এমন হয়ে গেছে, গেলিপলি শহর ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে যদি রুমেলিয়ায় সুলতান মুরাদ খান প্রবেশ করতে চান বা সাহায্য পাঠাতে চান তবে অনেক দেরি হয়ে যাবে। এদিকে মিত্র বাহিনীর অংশ রোমান বাহিনীও কোনোভাবেই সুলতান মুরাদ খানকে ছাড় দিতে রাজি নয়। ফলাফলস্বরূপ আবারও কোনো প্রকার সাহায্য সমর্থন ছাড়াই লালা শাহিন পাশাকে বিশাল কাফের বাহিনীর মোকাবেলা করতে হবে। লালা শাহিন পাশা হাজি ইলবেকে মাত্র ৮০০ সৈন্য দিয়ে কাফের বাহিনীর সময় নষ্ট করার জন্য আক্রমণ করতে পাঠান। এদিকে কাফের বাহিনীও এদিনের কাছাকাছি অঞ্চলে আসলেই রাত নেমে যায়। মিত্র বাহিনী সিদ্ধান্ত নিল যুদ্ধের আগের রাতটা তারা এদিনের কাছাকাছি অঞ্চলেই কাটিয়ে দিবেন এবং পরবর্তী দিন সকাল সকাল এদিনে আক্রমণ করবেন। মিত্র বাহিনী যখন ঘুমে বিভোর ঠিক তখনই হাজি ইলবে মাত্র ৮০০ সৈন্য নিয়ে মিত্রবাহিনীর ক্যাম্পের চারদিক দিয়ে ঘেরাও করেন। হাজি ইলবে বুঝতে পেরেছিলেন মাত্র ৮০০ সৈন্য নিয়ে ৬০,০০০ কাফের বাহিনীর মোকাবেলা করা বোকামি ছাড়া আর কিছুই না। তারপরেও যেহেতু এটা তার দায়িত্ব, তিনি কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। ৮০০ জন মুজাহিদ সবাই বুঝতে পেরেছিলেন এই যুদ্ধে তারা শহীদ হতে যাচ্ছেন, তাই তারা একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন। মুজাহিদরা চারদিক থেকে সিঙ্গা এবং ঢোল পিটিয়ে তাকবীরের স্লোগান দিয়ে আচমকাই আক্রমণ করলেন মিত্র বাহিনীর তাঁবুতে। ঢোলের শব্দ এবং সিঙ্গার আওয়াজে কাফের বাহিনী হতভম্ব হয়ে যায়। তারা ভাবছিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বুঝি অনেক বড় বাহিনী পিছন দিক দিয়ে ছুটে আসছে, আর মুজাহিদরাও ধরে ধরে কমান্ডারদেরকে আক্রমণ করে মেরে ফেলেন, যার কারণে পুরো বাহিনী নেতৃত্বহীন বিচ্ছিন্ন হয়ে যায়। মুজাহিদদের নেকড়ে থাবায় বিধ্বস্ত হয়ে যায় কাফের বাহিনী। কাফেরদের ভিতরে আল্লাহ তাআলা এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন যে কাফেররা ভয়ে পালাতে শুরু করলো। মুজাহিদদের ধাওয়া খেয়ে অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা যান এবং বাকিরা ওসমানীয়দের তরবারির আঘাতে মৃত্যুবরণ করেন অথবা ওসমানীয়দের কাছে বন্দী হন। পরদিন সকালে সূর্য উঠলে দেখা যায় নদীর পানি রক্তে লাল হয়ে গিয়েছে। এই যুদ্ধে ওসমানীয়রা অনেক বন্দী এবং গনিমত লাভ করে। এই যুদ্ধের পরপরই সার্বিয়ার বেশিরভাগ শাসকরাই ওসমানীয়দের আনুগত্য স্বীকার করে ওসমানীয়দের অধীনে চলে আসে। সুপ্রিয় সুমনদে, আজকের এপিসোডটি এই পর্যন্তই রাখছি। আগামী এপিসোড অর্থাৎ সুলতান মুরাদ হুদাভেন্দিকারের যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 3-এ আমরা আলোচনা করব আনাতোলিয়ায় থাকা কারামানুলু, হামিদুলু এবং গার্মিয়ানদের বিশাল ভূমি ওসমানীয়দের অধীনে নিয়ে আসার ইতিহাস নিয়ে। আমাদের সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোনালী অতীত ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের পূর্বপুরুষদের প্রকৃত ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন।